আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালা ছেলে গল্পের 12 নম্বর পার্ট। আর কাল তো ঈদুল আজহা, তাই তোমাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আর তোমরা তো কেউ আমাকে দাওয়াত দিলা না, তাই আমার পক্ষ থেকে তোমাদের বাসায় আমার দাওয়াত থাকলো। তো তোমরা সবাই কমেন্ট বক্সে তোমাদের বাসার ঠিকানা দিয়ে যেও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি রুহির গালে একটা চুমু খেলাম, তারপর ওকে আমার বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রুহি আগেই উঠে গেছে। বাইরে গিয়ে দেখি এক এলাহি কাণ্ড। রুহি সোফার উপর দাঁড়িয়ে আছে, আর আন্টি ওকে জোর করে স্কুলের ড্রেস পরাচ্ছেন। রুহি মুখ ভার করে বলছে, আমি স্কুলে যাব না, আমার ঘুম পাচ্ছে। আন্টি বলল, না দাদু ভাই, আজ তো স্কুলে ম্যাম চকলেট দেবে বলেছে, লক্ষ্মী সোনা আমার, ছটপট পরে নাও। আমি হাসি মুখে এগিয়ে গেলাম, তারপর বললাম, কি ব্যাপার, আমার আম্মু কি আজ স্কুল কামাই করতে চাই? রুহি আমাকে দেখেই সোফা থেকে লাফ দিয়ে আমার কোলে চলে আসলো। তারপর বলল, আব্বু দেখো না, নানি আমাকে জোর করে স্কুলে পাঠাচ্ছে। আমি ওর নাকে আলতো করে একটা টিপ দিয়ে বললাম, স্কুলে না গেলে বড় হয়ে আমার মতো অত বড় অফিস চালাবে কিভাবে? আর আমিও তো আজ আমার আম্মুকে আইসক্রিম দিতে চাচ্ছি স্কুল থেকে আসার পর। আইসক্রিমের কথা শুনে ওর চোখ চকচক করে উঠলো। তারপর বলল, সত্যি? তাহলে আমি যাব, কিন্তু স্কুল থেকে এসে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। আমি বললাম, ওকে ডান, প্রমিস। এরপর আন্টি রুহিকে নিয়ে স্কুলের দিকে রওনা হলেন। আমি বারান্দায় দাঁড়িয়ে ওদের যাওয়া দেখছিলাম। রুহি বারবার পেছন ফিরে আমাকে হাত নাড়াচ্ছে। ওনারা চলে যাওয়ার পর আমিও নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। দুপুরবেলা রুহির স্কুল ছুটির সময় হয়েছে। আন্টি স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন। গেট খুলতেই ছোট ছোট বাচ্চারা প্রজাপতির মতো ডানা মেলে বেরিয়ে আসছে। সবার মায়েরা এসে তাদেরকে জড়িয়ে ধরছে, কেউ কপালে চুমু খাচ্ছে, কেউ বা বায়না শুনে হাসছে। রুহি একপাশে দাঁড়িয়ে বড় বড় চোখে দৃশ্যটা দেখছিল। ওর ক্লাসের বন্ধু আয়নাকে ওর মা এসে কোলে তুলে নিলেন। আয়না বলল, মা, আজ আমি স্টার পেয়েছি। আয়নার মা বলল, বাহ আমার সোনা বাবা, চলো আজ তোমার পছন্দের বিরিয়ানি খাওয়াবো। রুহি আন্টির হাতটা শক্ত করে ধরলো। ওর ছোট্ট মনে তখন হাজারটা প্রশ্ন। ও আন্টির দিকে তাকিয়ে তুতলিয়ে জিজ্ঞেস করলো, নানি ওই দেখো, আয়নার আম্মু এসেছে, তামিমের আম্মু এসেছে, আমার আম্মু কবে আসবে? আমার আম্মু কেন আসে না? আন্টির বুকের ভেতরটা হাহাকার করে উঠলো। তিনি চোখের পানি আড়াল করে রুহিকে কোলে তুলে নিলেন। তারপর বললেন, আসবে তো দাদু ভাই, তোমার আম্মু তো অনেক দূরের এক পরীর দেশে কাজে গেছে, তুমি বড় হলে আম্মু আকাশ থেকে নেমে আসবে। রুহি বলল, আমি তো বড় হয়ে গেছি, আমি আর ছোট নেই। আমার আম্মু চাই সবাই আম্মুর সাথে বাড়ি যায়, আমি কেন তোমার সাথে যাই? আন্টি কোনো মতে নিজেকে সামলে বললেন, বাড়িতে চলো দাদু ভাই, আব্বু আজ তোমার জন্য অনেক খেলনা এনেছে। ভুলভাল বুঝিয়ে রুহিকে বাসায় নিয়ে আসলো ঠিকই, কিন্তু সারা পথ রুহি আর একটা কথাও বলেনি। রাত 10টা। আমি অফিস থেকে ফিরে রুহিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সারাদিন কাজের চাপে শরীরটা চলছিল না, ভাবলাম একটু চা খাবো। ড্রয়িং রুমে আসতেই দেখি আঙ্কেল আর আন্টি সোফায় বসে আছেন। আমাকে দেখেই আঙ্কেল গম্ভীর গলায় বললেন, রাকিব বসো তো বাবা, তোমার সাথে জরুরি কথা আছে। আমি বসলাম। আন্টির চোখগুলো লাল হয়ে আছে, বুঝলাম আরিশার জন্য আজও উনি কেঁদেছেন। তারপর আন্টি বলল, রাকিব আর কতদিন এভাবে চলবে? রুহি আজ স্কুলে যা দেখেছে, যে প্রশ্নগুলো আমাদের করেছে, সেগুলোর উত্তর দেওয়ার ভাষা আমাদের নেই। ও এখন মা শব্দটার মানে বুঝতে শিখেছে। আমি বললাম, আমি তো চেষ্টা করছি ওকে মা বাবার দুজনেরই ভালোবাসা দিতে। আঙ্কেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাকিব তুমি একা মানুষ কতটুকু করবে? রুহির জন্য হলেও তোমার এখন স্থির হওয়া দরকার। আমরা তো চিরকাল থাকবো না, আমাদের পর এই বাচ্চাটাকে দেখার মতো কেউ দরকার। রাকিব আমরা চাই তুমি আরেকটা বিয়ে করো। বিয়ে শব্দটা কানে আসতেই আমার সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল, বুকটা ধক করে উঠলো। তারপর বললাম, বাবা আপনি এই কথা বলতে পারলেন? আরিশার জায়গায় অন্য কাউকে বসানো আমার পক্ষে অসম্ভব। আমি কথা দিয়েছিলাম ওকে সারা জীবন ভালোবাসবো। আন্টি বলল, আমরা জানি তুমি আরিশাকে কতটা ভালোবাসো, কিন্তু রুহির দিকে তাকিয়ে দেখো, একটা বাচ্চা বেড়ে ওঠার জন্য মায়ের ছায়া কতটা প্রয়োজন, সেটা কি তুমি বুঝতে পারছো না? ও যখন মা বলে চিৎকার করে কাঁদে, আমাদের কলিজাটা ফেটে যায়। আমি বললাম, মা, কোনো সৎমা কি আরিশার মতো ভালোবাসা দিতে পারবে? যদি সে রুহিকে কষ্ট দেয়, আমি তো সেটা সহ্য করতে পারবো না।
আঙ্কেল বলল, আমরা দেখে শুনে এমন কাউকে আনবো যে রুহিকে নিজের সন্তানের মতো দেখবে। রাকিব, নিজের জেদ ধরে থেকো না, রুহির ভবিষ্যৎটা ভাবো। ও যত বড় হবে ও শূন্যতা তত বাড়বে। আমি মাথা নিচু করে বসে রইলাম। চোখের সামনে আরিশার সেই চিঠিটা ভেসে উঠলো। আমার বাবুকে কখনো কষ্ট দিও না রাকিব। আমি ক্লান্ত গলায় বললাম, বাবা আমি বুঝতে পারছি আপনারা রুহির মঙ্গলের জন্যই বলছেন, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। আরিশা ছাড়া অন্য কাউকে ভাবলে মনে হয় আমি ওর সাথে বেইমানি করছি। আঙ্কেল আমার হাতটা ধরে বললেন, আরিশা ওপর থেকে দেখলে খুশি হবে যদি ওর সন্তান হাসি খুশি থাকে। একটু ভেবে দেখো বাবা। আমি দীর্ঘক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, আমি ভেবে দেখব। বলেই আমি টলতে টলতে নিজের রুমে চলে আসলাম। বিছানায় রুহি অগরে ঘুমাচ্ছে। ওর ওই মায়াবী মুখটার দিকে তাকালে জীবনের সব লড়াই সহজ মনে হয়। আবার ওই মুখটায় আজ আমাকে এক কঠিন দোটানায় ফেলে দিল। কিছুক্ষণ ভেবে আমি সিদ্ধান্ত নিলাম, নিজেকে এবং রুহিকে একটু সময় দেওয়া দরকার। আরিশার স্মৃতিমাখা এই চার দেওয়াল থেকে দূরে কোথাও না গেলে আমি হয়তো পাগল হয়ে যাব। তাই ঠিক করলাম কালই ওকে নিয়ে আমাদের গ্রামে আমার মায়ের কাছে যাব। এইসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে ঘুম ভাঙলো রুহির কপালে হাত রেখে। ও তখনও ঘুমিয়ে আছে। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম আঙ্কেল আর আন্টি নাস্তার টেবিলে বসে গম্ভীর মুখে কথা বলছেন। আমাকে দেখে আঙ্কেল চশমাটা ঠিক করে তাকালেন। তারপর আমি কাছে গিয়ে বললাম, বাবা মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আঙ্কেল বলল, কি সিদ্ধান্ত বাবা? বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো? আমি বললাম, ওটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না, তবে আমি চাইছি আজই রুহিকে নিয়ে আমার গ্রামের বাড়িতে যাব। কয়েকদিন ওখানে থাকলে হয়তো রুহির মনটা একটু ভালো হবে। ওর দাদিকে দেখার জন্য খুব জেদ করছে। আন্টি একটু ইতস্তত হয়ে বললেন, আজই? আমি বললাম, হ্যাঁ মা, রুহি সেখানে নতুন পরিবেশ পাবে। আর আপনারা দুজনও আমাদের সাথে চলুন না, কয়দিন ঘুরে আসলে আপনাদের মনটাও শান্ত হবে। আঙ্কেল বলল, আমরা গেলে তো ভালোই হতো রে বাবা, কিন্তু আমার এই বিশাল ব্যবসার সাথে তোমার ব্যবসা, এই বাড়ি সব ফেলে যাওয়ার তো কোনো উপায় নেই। অফিসটা একদম অচল হয়ে পড়বে। তুমি রুহিকে নিয়ে যাও, আমরা না হয় এখান থেকেই তোমাদের দোয়া করব। আন্টি বলল, হ্যাঁ বাবা তুমি যাও, আরিশার আমানতকে সাবধানে রেখো। তারপর আমি উপরে আসতেই দেখি রুহি চোখ কসলাতে কসলাতে বিছানায় বসে আছে। আমাকে দেখেই ও হাত বাড়িয়ে দিল। রুহি বলল, আব্বু তুমি কোথায় গিয়েছিলে? আমি বললাম, এই তো মা, নিচে গিয়েছিলাম, চলো আমার মামুনিটাকে ফ্রেশ করে দিই। ফ্রেশ হয়ে নিচে আসার পর নাস্তার টেবিলে নিয়ে আসলাম। রুহি আজ যেন একটু বেশি চনমনে। ওর সামনে ওর প্রিয় নুডলস রাখা, কিন্তু ও চামচটা হাতে নিয়ে আমার দিকে তাকালো। তারপর বলল, আব্বু আজকে আমি তোমাকে খাইয়ে দিব। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আরিশাও ঠিক এভাবেই জেদ করতো। মনে হলো ঠিক যেন আরিশারই প্রতিচ্ছবি আমার সামনে বসে আছে। আমি গলা ধরে আশাস্বরে বললাম, তাই নাকি? আমার মা আমাকে খাইয়ে দেবে? আচ্ছা দাও। রুহি তার ছোট ছোট কাপা কাপা হাত দিয়ে অল্প একটু নুডলস তুলে আমার মুখে ধরলো। তারপর আমি বললাম, আম্মু আমরা আজ তোমার দাদু বাড়ি যাব। সেখানে অনেক বড় মাঠ আছে, পুকুর আছে, যাবে আমার সাথে? শুনেই রুহি চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলো। আমার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়লো। তারপর বলল, সত্যি বলছো আব্বু, আমরা দাদু বাড়ি যাব? দিদা আমায় চকলেট দেবে? আমি বললাম, হ্যাঁ মা, দিদা তোমায় অনেক আদর করবে, চকলেট দিবে। চলো এবার দ্রুত রেডি হয়ে নিও। খাওয়ার পর আমি আরিশার আলমারিটা একবার খুললাম। ওর একটা নীল শাড়ি ব্যাগে ভরে নিলাম। জানি না কেন মনে হলো ও আমাদের সাথেই যাচ্ছে। রুহিকে সুন্দর একটা ফ্রক পরিয়ে আমি নিজে রেডি হয়ে নিলাম। আঙ্কেল আর আন্টির কাছ থেকে বিদায় নিয়ে যখন গাড়িতে উঠলাম, রুহি তখন জানালা দিয়ে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। গাড়ি স্টার্ট দিলাম। কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর শহর ছাড়িয়ে যখন গ্রামের পথ ধরছি, তখনই আমার বুকের ভেতরটা ধকধক করছে। 4 বছর আগে যে অপবাদ আর ঘৃণা নিয়ে এই গ্রাম ছেড়েছিলাম, আর সেখানে ফিরে যাচ্ছি নিজের অস্তিত্বের এক অংশকে সাথে নিয়ে। পথের মধ্যে রুহি অবিরত কথা বলে যাচ্ছিল। রুহি বলছে, আব্বু এগুলো কি গরু? ওরে বাবা, কত বড় পাহাড়। আমি ওর কথার উত্তর দিচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার মন পড়ে আছে সেই চায়ের দোকানে আর আমার মায়ের মুখটাতে। মা কেমন আছে এখন? তার কি আমাকে মনে পড়ে? প্রায় 6 ঘন্টা জার্নি করার পর গ্রামের সীমানায় ঢুকতেই পরিচিত সব গাছপালা আর মেঠোপথ চোখে পড়তে লাগলো। হঠাৎ করেই চোখ পড়লো আমাদের সেই চায়ের দোকানটা, যেখানে আব্বু চা বিক্রি করতো আর আমি মাঝে মাঝে এসে হেল্প করতাম।
আসতাম বুকটা ধক করে উঠলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দোকান এখনো চালু আছে। মনে হয় আম্মু দোকানটা বিক্রি করে দিয়েছে। যাই হোক, আমি আর গাড়ি থামালাম না, সোজা সেই বাড়ির কাছে চলে আসলাম। বাড়ির সামনে গিয়ে যখন গাড়িটা থামালাম, বুকের ভিতর হার্টবিট কয়েক গুণ বেশি হারে চলতে লাগলো। রুহি অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ রুহি বলে উঠলো, আব্বু, এটাই তোমার বাড়ি? আমি বললাম, হ্যাঁ আম্মু। রুহি বলল, দিদা কোথায়? আমি রুহিকে কোলে নিয়ে গাড়ি থেকে নামলাম। বুকটা খুব কাঁপছে। সেই 4 বছর আগের উঠান, আগেকার মতো টিনের ছাউনি ঘর দাঁড়িয়ে আছে। আমি গুটিসুটি পায়ে দরজার সামনে গেলাম। কাঠের দরজায় মৃদু ধাক্কা দিলাম। ভেতর থেকে সেই চিরচেনা কণ্ঠ শোনা গেল, কে গো, কে আইলো? দরজাটা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমার চোখের পাতা ভিজে গেল। আমার আম্মু। আম্মু আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে, চুলে পাক ধরেছে। মা আমাকে দেখা মাত্র স্তব্ধ হয়ে গেলেন। তার হাতে থাকা বাটিটা মেঝেতে পড়ে গেল। আম্মু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখের মণি দুটো স্থির, যেন বিশ্বাসই করতে পারছেন না সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সত্যি তার সেই অবাগা ছেলে। 4 বছর একটা দীর্ঘ সময়, যা মায়ের চেহারায় গভীর বলিরেখা এঁকে গেছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। রুহিকে কোল থেকে নামিয়ে মায়ের পায়ের উপর আশ্রে পড়লাম। 2 হাতে মায়ের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম আর বললাম, মা, তোমার অপরাধী ছেলে ফিরে এসেছে। মা, আমাকে মাফ করে দাও। মা, আমাকে মাফ করে দাও। আমার কান্নায় 4 বছরের জমানো সব হাহাকার যেন এক নিমিষেই বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইলো। মা কাঁপা কাঁপা হাতে আমার মাথাটা স্পর্শ করলেন। হঠাৎ করে এক ফোঁটা তপ্ত অশ্রু আমার ঘাড়ে পড়লো। মা আমাকে টেনে তুললেন এবং পাগলের মতো আমার মুখটা 2 হাতে আগলে ধরলেন। তারপর কান্না করে চিৎকার করে বললেন, বাপজান, তুই আইসোস, আমার মানিক ফিরে আইছে। আমি তো ভাবছিলাম মরণের আগে বুঝি তোর মুখটা দেখা হইব না। তুই কেমনে পারলি রে বাপ এই 4টা বছর তোর বারে একা ফেলে রাখতে? মা আমাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। সেই পরিচিত মায়ের গায়ের ঘ্রাণ, যা পৃথিবীর কোনো দামি পারফিউম দিতে পারবে না। মনে হলো এতদিন পর আমি হারানো কোনো স্বর্গ খুঁজে পেলাম। আমাদের দুজনের কান্নায় উঠানের বাতাস ভারী হয়ে উঠলো। হঠাৎ করেই আমার শার্টটা ধরে একটা টান পড়লো। আমি তাকিয়ে দেখি রুহি বড় বড় চোখে আমাদের দেখছে। ওর ছোট্ট মুখটা ভয়ে আর বিস্ময়ে নীল হয়ে গেছে। ও হয়তো বুঝতে পারছে না ওর বাবা কেন এভাবে কাঁদছে। রুহি কাঁদো কাঁদো গলায় বলল, আব্বু, তুমি কাঁদছো কেন? আম্মুর দৃষ্টিও এবার রুহির দিকে গেল। আম্মু যেন পাথর হয়ে গেলেন। রুহি আবার আমাকে বলল, আব্বু, তুমি কাঁদছো কেন? আমি বললাম, এমনি মা। রুহি বলল, এটাই কি তোমার আম্মু? আমি বললাম, হ্যাঁ মা, তোমার দিদা। রুহি বলল, আসসালামু আলাইকুম দিদা। আম্মু চোখের জল মুছে বিস্ময় নিয়ে তাকালেন। তারপর আমাকে বললেন, বাবা, এই চাঁদের টুকরার মতো বাবুটাকে? আমি রুহিকে কোলে তুলে নিয়ে আম্মুর সামনে ধরলাম আর বললাম, আম্মু, ও আমার মেয়ে রুহি, ও তোমার নাতনি। আম্মু বলল, কি, তুই বিয়ে করেছিস? আমি বললাম, হ্যাঁ আম্মু, সে অনেক কাহিনী। মা স্তব্ধ হয়ে রইলেন। তারপর 2 হাত বাড়িয়ে রুহিকে আমার কোল থেকে নিজের বুকে টেনে নিলেন। রুহিকে জড়িয়ে ধরে মা এবার হাউমাউ করে কেঁদে উঠলেন। রুহির কপালে গালে চুমু খেতে খেতে মা বলতে লাগলেন, ওরে আমার দাদু ভাই, আমার ঘরের লক্ষ্মী আইছে। রুহি বলল, তুমি আমার দিদা? আম্মু বলল, হ্যাঁ দাদু ভাই, আমি তোমার দিদা। রুহি বলল, তোমার জন্য আব্বু সারাদিন মন খারাপ করে থাকে, এখন তোমাকে পেয়ে গেছে। আব্বু বলেছে তুমি অনেক ভালো। আম্মু কাঁদতে কাঁদতে রুহির গালে আরো কয়েকটা চুমু খেলো। রুহি তার ছোট্ট হাত দিয়ে আম্মুর চোখের জল মুছে দিয়ে বলল, দিদা, তুমিও কাঁদছো কেন? আম্মু বলেছে তুমি আমায় চকলেট দেবে, তুমি আমায় অনেক আদর করবে। আম্মু হাসলেন, কিন্তু সেই হাসির মাঝেও চোখের জল ঝরছিল। আম্মু রুহিকে কোলে নিয়ে ঘরের দাওয়ায় গিয়ে বসলেন আর বললেন, তোর জন্য আমি দুনিয়ার সব চকলেট আয়না দেবো রে মা, তুই যে আমার কলিজার টুকরা। তারপর হঠাৎ আম্মু আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বাপজান, নাতনিরে তো আনলি, কিন্তু আমাদের আদরের বৌমা কই? তারে কই রেখে আসলি? ওরে ডাক দে, আমি ওরে বরণ করে নিব। আমার ঘরের লক্ষ্মীরে দেখার জন্য পরানটা আনচান করতেছে। আম্মুর এই সহজ প্রশ্নটা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। মুহূর্তের মধ্যে কলিজাটা যেন কেউ খামচে ধরলো। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আম্মু আবার বলল, কি হইল, কথা কইস না কেন? বৌমা কি গাড়িতে বসে আছে? যা ওরে নিয়ে আই, আমি আমার বৌমাকে নিজের মেয়ের মতো করে রাখবো। আমি এবারও চুপ করে থাকাতে আম্মুর চেহারায় দুশ্চিন্তার ভাঁজ পড়লো। তিনি রুহিকে নিচে নামিয়ে
নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। আমার সামনে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, রাকিব, তুই কথা বলতাছস না কেন? বৌমা ভালো আছে তো? সে কি আসে নাই তোর সাথে? আমি অনেক কষ্টে চোখের জল আটকে ভাঙা গলায় বললাম, আম্মু, রুহির আম্মু মানে আরিশা কোনোদিন আসবে না। ও কোনোদিনও এই বাড়িতে পা রাখবে না। আম্মু থমকে গিয়ে বললেন, কেন আসবে না? সে কি তোর উপর রাগ করেছে? আমি এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আম্মুর হাত দুটো ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। আমি বললাম, না আম্মু, ও কারোর উপর রাগ করেনি। আল্লাহ ওকে আমাদের থেকে অনেক দূরে নিয়ে গেছেন। রুহিকে আমাদের কাছে পাঠিয়ে দিয়ে ও চিরদিনের জন্য চোখ বুজেছে। ও আর নেই আম্মু, ও আর নেই। কথাটা শুনে আম্মু যেন পাথরের মতো জমে গেলেন। নিচু স্বরে বললেন, কি বলছিস কি তুই? কিভাবে? এরপরে আম্মু আমাকে বুকের মধ্যে টেনে নিলেন, ঠিক যেভাবে ছোটবেলায় কোনো বিপদে পড়লে নিতেন। মায়ের ওই বুকের ওমে আমার সব ক্লান্তি আর দীর্ঘশ্বাস যেন গলে জল হয়ে যাচ্ছিল। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কান্দিস না বাজান, কান্দিস না। মাহারা সন্তানটার দিকে তাকা, ওরে তোর এখন আগলিয়ে রাখতে হইব। আরিশা ময়রাও তোর মাঝে জিন্দা আছে, ওই ছোট্ট বাচ্চাটার রূপ নিয়ে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন, তুই ধৈর্য ধর বাপ। অনেকক্ষণ কান্নাকাটির পর পরিবেশটা কিছুটা শান্ত হলো। আম্মু রুহিকে নিয়ে ঘরে গেলেন ওর জন্য নাস্তা বানাতে। আমি ঘরের দাওয়ায় বসে ছোটবেলায় স্মৃতিগুলো হাতড়াচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো সেই 4 বছর আগের কথা, যখন আমার কাছে 1 টাকাও ছিল না। তখন আমি তো ঠিকভাবে চলতে পারতাম না, তাহলে আম্মু কিভাবে চললো? আমি রান্নাঘরে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, একটা কথা জিজ্ঞেস করব? আম্মু বলল, বল বাজান। এই 4টা বছর তুমি একা কিভাবে চললা? টাকা পয়সা কই পাইলা? বাবার ওই চায়ের দোকানটাও তো দেখলাম কে যেন চালাচ্ছে, তুমি কি দোকানটা বেচে দিছো? আম্মু বলল, না। আমি বললাম, তাহলে? আম্মু বলল, আসলে পুরো কথা বলার আগেই কে যেন বাসায় আসলো আর বলে উঠলো, আম্মু কোথায় তুমি? এই গাড়িটা আবার কার? আমি একটু অবাকি হলাম, এই সময় এখানে আবার কি আসবে? তবুও আম্মুকেও সে আম্মু বলে ডাকছে। আমি তাকে দেখার জন্য বাইরে চলে আসলাম, আর যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না, কারণ আমার চোখের সামনে মিহি দাঁড়িয়ে আছে। সেই মিহি যে আমাকে 4 বছর আগে তার গায়ে হাত দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছিল। যে অপবাদের জন্য আমার আব্বু অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। যে অপবাদের কারণে আমার 4 বছর আম্মুর থেকে দূরে থাকতে হয়েছে। সে এখানে কি করছে? মিহির আমার দিকে চোখ যেতেই সেও চমকে ওঠে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মিহি তোতলাতে তোতলাতে বলল, রাকিব, তুমি এখানে? ওর কথায় আমারও ধ্যান ভাঙলো। তারপর আমিও বললাম, আপনি এখানে? এখানে কেন এসেছেন? আমাকে 4 বছর শাস্তি দিয়েও কি আপনার শান্তি হয়নি? এখন আবার এখানে কি চান আপনি? মেয়ে আমার দিকে অপরাধী চোখে তাকিয়ে বলল, রাকিব শোনো আমার কথা। আমি ওর কোনো কথাই শুনতে চাইলাম না। ওর কণ্ঠস্বর শোনা মানেই আমার আব্বুর সেই যন্ত্রণা কাতর মুখটা মনে পড়া। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, কি শুনবো আপনার কথা? আপনার কোনো মিথ্যা শোনার রুচি আমার নেই। আপনার কারণেই আমি আমার বাবাকে হারিয়েছি, মাকে একা ফেলে নরক যন্ত্রণা ভোগ করেছি। আজ আমার কোনো কথাই আপনার কাছে শোনার নেই, দয়া করে এখান থেকে চলে যান। মিহি কান্না ভেজা গলায় আমার হাতটা ধরার চেষ্টা করে বলল, রাকিব, একটিবার অন্তত আমার কথা শোনো, আমি সব বলতে চাই। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ভেতরের সব রাগ যেন হাতের উপর এসে ভর করলো। আমি ওর গালে কষে একটা থাপ্পড় মারলাম, তারপর আরো একটা। আমি বললাম, গেট আউট ফ্রম হেয়ার। আপনাকে আর এক মুহূর্ত আমি এই বাড়িতে দেখতে চাই না। আপনার মতো একটা মেয়ের ছায়া পড়লেও এই বাড়ি অপবিত্র হয়ে যাবে। বের হয়ে যান এখনই। থাপ্পড় খেয়ে মিহি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে উঠানে দাঁড়িয়ে রইল। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু আমার তাতে এক বিন্দু মায়া হলো না। আমি রাগে গড়গড় করতে করতে ঘরের ভিতর চলে আসলাম। ভিতরে ঢুকতেই আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কে আসছিল রে বাজান? চিল্লাচিল্লি করিস কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আম্মু, যেই মেয়েটার জন্য আজ আমার এই পরিস্থিতি, যে আমার জীবনটা তছনছ করে দিয়েছে, সেই বাড়িতে কেন? আম্মু একটু থমকে গিয়ে বললেন, কে? মিহি আসছে? আমি অবাক হলাম, আম্মু ওর নাম কিভাবে জানলো? আমি বললাম, হ্যাঁ মিহি। কিন্তু তুমি ওকে চিনলে কিভাবে মা? ও কেন এই বাড়িতে তোমাকে মা বলে ডাকছে? আম্মু কোনো উত্তর না দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব পরে বলবো বাজান। সে এখন কোথায়? আমি ঘৃণা ভরে বললাম, ও উঠানে দাঁড়িয়ে আছে। আমি ওকে বের হয়ে যেতে বলেছি।
আম্মু আমার কথা শুনে আমাকে আরো অবাক করে দিয়ে দ্রুত পা চালিয়ে উঠানের দিকে চলে গেলেন মিহিকে ভিতরে নিয়ে আসতে। আমি জাস্ট হা করে তাকিয়ে রইলাম। যে মেয়েটার কারণে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেল, আমার আব্বু মারা গেল, আমাকে 4 বছর দূরে থাকতে হলো, আম্মু আজ তার সাপোর্ট নিয়ে তাকে আদর করে ভিতরে আনতে যাচ্ছে। এইসব আসলে হচ্ছেটা কি? আমার মাথায় কিছুই ঢুকছে না। আম্মু দ্রুত পায়ে উঠানে গিয়ে দেখলেন মিহি ঠিক সেখানেই ঠাই দাঁড়িয়ে আছে। ওর ফর্সা গালে আমার হাতের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে লাল হয়ে আছে। ও এক হাত দিয়ে গাল চেপে ধরে নিঃশব্দে কাঁদছে। আম্মু কাছে গিয়ে পরম মমতায় মিহির মাথায় হাত রাখলেন, তারপর বললেন, কিছু মনে করিস না রে মা, ওর মনে অনেক দিনের জমানো রাগ, তাই নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আর ও তো আসল সত্যিটাও জানে না, তাই না জেনেই তোর গায়ে হাত তুলছে। তুই ওরে ক্ষমা করে দিস মা। মিহি চোখের পানি মুছতে মুছতে আম্মুর দিকে তাকালো। এক বুক হাহাকার নিয়ে ও কান্না স্বরে বলল, না আম্মু, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ও ঠিকই করেছে, এটাই আমার প্রাপ্য ছিল। ওর জীবনের যে অপূরণীয় ক্ষতি আমি করেছি, তার বদলে এই কয়েকটা থাপ্পড় কিছুই না। আমি ওর অপরাধী আম্মু, আমি ওর কাছে 1000টা থাপ্পড় খাওয়ার যোগ্য। বলেই মিহি আম্মুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলো। আম্মু ওকে আগলে ধরে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। তারপর বললেন, শান্ত হ মা, কান্দার কি হইব, যা হবার তা তো হয়েই গেছে। তুই তো আর 4টা বছর তোর ভুলের প্রায়শ্চিত্ত করতেছস। এখন চল ভিতরে চল। আম্মু মিহিকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসলেন। আমি একটু দূরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সবটা দেখছিলাম। মিহি একবার আমার দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু অপরাধ বোধে মাথা নিচু করে পাশের ঘরে চলে গেল। আম্মু ওকে সেখানে বসিয়ে দিয়ে পানি খাইয়ে আবার আমার সামনে আসলেন। আমি আর ধৈর্য ধরতে পারলাম না। আমার ভিতরে যেন 1000টা প্রশ্ন একসাথে ঘুরপাক খাচ্ছে। আমি আম্মুর হাত শক্ত করে ধরলাম, তারপর বললাম, আম্মু এইসব কি হচ্ছে, প্লিজ বলবে? আমি কিছুই বুঝতে পারছি না। যেই মেয়েটা মিথ্যা বলে আমার জীবনটা নষ্ট করলো, সেই বাড়িতে কি করছে? আর তুমি বা ওকে কেন এত সাপোর্ট দিচ্ছ? সে কেন তোমাকে আম্মু বলে ডাকছে? আর তুমি কেন বলছো সে প্রায়শ্চিত্ত করছে? প্লিজ আম্মু, আমাকে পরিষ্কার করে সবটা বলো, নইলে আমি পাগল হয়ে যাব। আম্মু একটা দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে বসলেন, তারপর বললেন, তখন তোকে এটাই বলতে চাইছিলাম, তাহলে শোন। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। আর সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা। ধন্যবাদ।